আজ আমরা এমন একটা বিষয় নিয়ে এই এক্সপ্লেনারে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে অন্ধকার অথচ সবচেয়ে চেনা একটা দিক, আর তা হলো অদৃশ্য আত্মপ্রবঞ্চনা বা সোজা বাংলায় বললে নিজের সাথে নিজের করা বেইমানি। আমরা সবাই তো জীবনে কোনো না কোনো পরিবর্তন চাই, তাই না? কিন্তু কোথায় যেন বারবার আটকে পড়ি। তো চলুন আজ সেই সত্যের আয়নার সামনে একটু দাঁড়ানো যাক। বিষয়টা বোঝার জন্য একটা খুব চেনা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন একজন মানুষের ওজন যখন ৮০ কেজি ছিল, তখন ডাক্তার তাকে কড়াভাবে বলে দিলেন যে সুস্থ থাকতে হলে এখন থেকেই নিয়মিত দৌড়াতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নানা রকম অজুহাত এসে মাথাচাড়া দিয়ে ওঠে। দৌড়ানোটা আর হয়ে ওঠে না। মনকে আমরা কিভাবে সান্ত্বনা দিই? বলি, আরে আজ থাক, কাল সকাল থেকে একদম নিয়মিত করে শুরু করব। এরপর কি হয়? হয়তো একদিন সকালে সত্যি অনেক কষ্টে দৌড় শুরু হলো, কিন্তু মাত্র ২০০ মিটার যাওয়ার পরেই হাঁপিয়ে একাকার অবস্থা। ঠিক তখনই রাস্তার পাশে গরম কচুরি আর জিলিপি ভাজা হচ্ছে দেখে মন বলে উঠল, ঠিক আছে, আজ একটু খেয়ে নিই, কাল থেকে না হয় ডবল দৌড়াবো। এই করতে করতে হঠাৎ একদিন দেখা গেল ওজন সেই ৮০ থেকে গিয়ে ঠেকেছে ৮২ কেজিতে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে এই সোজা প্রশ্নটা করা খুব জরুরি, যে মানুষটা ৮০ কেজি ওজনেই দৌড়াতে পারল না, সে ৮২ কেজি ওজনে দৌড়াবে কি করে? রূঢ় সত্যটা হলো সে কোনোভাবেই পারবে না। অথচ ঠিক এই প্যাটার্নেই আমরা প্রতিনিয়ত মিথ্যা এবং আরামদায়ক প্রতিশ্রুতির জাল বুনে নিজেদের সাথেই বেইমানি করে চলেছি। চলুন আমাদের এই অদ্ভুত লজিক্যাল ফাঁদ বা যুক্তির জালটা একটু ভেঙে দেখি। ধরুন আজ একটা বইয়ের ৩টে চ্যাপ্টার পড়ার কথা, কিন্তু অর্ধেকটা পড়েই বই বন্ধ করে দেওয়া হলো, এই ভেবে যে কাল একবারে ১.৫খানা চ্যাপ্টার পড়ে নেব। আচ্ছা ভাবুন তো, আজ যখন কোনো মানসিক চাপ ছাড়াই একটা পুরো চ্যাপ্টার শেষ করা গেল না, তখন কাল দ্বিগুণ চাপ মাথায় নিয়ে ১.৫টা চ্যাপ্টার পড়া কিভাবে সম্ভব হবে? আর এখানেই আসল সত্যিটা লুকিয়ে আছে। আজকের এই কাজ ফেলে রাখার প্রবণতাটা আগামীকালের জন্য এক বিশাল এড়ানো অসম্ভব ব্যর্থতার জমি তৈরি করে দেয়। আজকের ফাঁকিবাজি দিয়ে কালকের সততাকে কোনোভাবেই কিন্তু ঢাকা যায় না। আজ যদি অর্ধেক পড়া হয়, গ্যারেন্টি দিয়ে বলা যায় কাল পড়া হবে মেরে কেটে ওই ১/৪। এটাই বাস্তব। জীবনের এই যে প্রতিটা ভাঙা প্রতিশ্রুতি, এটা আসলে একটা ফুটো হওয়া বালতির মতো। প্রথমবার যখন বালতিতে একটা ছোট ফুটো হয়, আমরা কেউ পাত্তা দিই না, ভাবি অল্পই তো জল পড়ছে। কিন্তু এই অবহেলার কারণে ধীরে ধীরে আরও অনেকগুলো ফুটো তৈরি হতে থাকে। আর শেষমেশ এমন একটা পর্যায়ে আসে যখন ওই বালতিতে যতই জ্ঞান বা মোটিভেশনের জল ঢালা হোক না কেন, তা আর কিছুই ধরে রাখতে পারে না, সব জল বেরিয়ে যায়। ব্যাপারটা একদম টাইটানিক জাহাজে ডুবে যাওয়ার মতো বিশাল। ওই টাইটানিকের ক্ষেত্রে কি হয়েছিল? একটি মাত্র ছোট ছিদ্র বা এড়িয়ে যাওয়া আঘাতই কিন্তু পুরো ধ্বংস ডেকে এনেছিল। প্রথমে সামান্য জল ঢোকে, কিন্তু সেই জলই জাহাজের ওজন বহুগুণ বাড়িয়ে দেয়। আর সেই ভারী ওজনের কারণে জাহাজটা আরও দ্রুত গতিতে ডুবতে শুরু করে। আমাদের জীবনের ছোট ছোট আপসগুলো ঠিক এভাবেই আমাদের ডুবিয়ে দেয়। বিষয়টা আরেকটু পরিষ্কার করি। ধরুন বাড়িতে ইঁদুরের উপদ্রব হয়েছে। প্রথম দিন যেদিন একটা মাত্র ইঁদুর চোখে পড়ল, সেদিনই যদি সেটাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, তাহলে কিন্তু সমস্যা সেখানেই মিটে যায়। কিন্তু আজকের একটা মাত্র ইঁদুরকে অবহেলা করার মানে হলো আগামী কয়েকদিনের মধ্যে ৪০টা অনিয়ন্ত্রিত ইঁদুরের মোকাবেলা করা। যখন একটাকেই সামলানো গেল না, তখন ৪০টাকে সামলানো তা একেবারে অসম্ভব, তাই না? তো এই আলোচনা থেকে আমরা পৌঁছাচ্ছি আমাদের প্রথম মূল বিষয়ে, বিবেকের মৃত্যু বা এক ধরনের নীরব ধ্বংস। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? সময়ের সাথে সাথে আমাদের ভেতরের এই যে অ্যালার্ম সিস্টেম, মানে আমাদের বিবেক, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রথমবার যখন কোনো অন্যায় হয়, বিবেক কিন্তু প্রবলভাবে চিৎকার করে ওঠে। দ্বিতীয়বার সেই ভেতরের আওয়াজটা বেশ দুর্বল হয়ে আসে। আর যখন ১০০ বার একই কাজ করা হয়, তখন নেমে আসে চূড়ান্ত নীরবতা। তখন বরং ওই ভুল কাজগুলোকেই আমরা আমাদের স্বাভাবিক অভ্যাস বলে উদযাপন করতে শুরু করি। আমাদের ভেতরের ওই সত্যিটা ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে একসময় যেন চিরতরে ঘুমিয়ে পড়ে। কবি মুক্তিবোধের একটা অসামান্য লাইন আছে, যা এই পরিস্থিতিটাকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। তিনি বলেছিলেন, আমাকে ডাকতে থাকা সেই ডাক কোথায় যেন হারিয়ে গেল। একদম এই ঘটনাটাই ঘটে আমাদের সাথে। আর এই ব্যাপারটা যে শুধু একার সাথে ঘটে তা নয়। আমাদের দ্বিতীয় বিষয় হলো সমাজের ভণ্ডামি এবং তার মিথ্যা প্রশ্রয়। এই আত্মপ্রবঞ্চনা শুধু যে ব্যক্তিগত লেভেলে ঘটে তা কিন্তু নয়, গোটা সমাজটাই যেন এই নীরবে মেনে নেয়া বেইমানিগুলোর ওপর দাঁড়িয়ে আছে। উপনিষদের একটা দারুণ গল্প আছে এই নিয়ে।
বাজসভা নামের এক ব্যক্তি সমাজে দানবীর হিসাবে খুব খ্যাতি পাওয়ার জন্য একটা যজ্ঞ করে তার সব সম্পত্তি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি দান করলেন কি? সব বুড়ো, দাঁত পোড়া, দুধ দেয় না এমন অপদার্থ গরু। এতে তার সমাজের নামডাকও হলো, আবার বুড়ো গরুর খাবারের খরচও বেঁচে গেল। এটা আধুনিক সমাজের ভণ্ডামিরই একটা নিখুঁত প্রতিচ্ছবি। তবে হ্যাঁ, সেখানে ছোট্ট নচিকেতা ছিল যে সত্যের কণ্ঠস্বর হয়ে এই ভণ্ডামিকে সোজা প্রশ্ন করেছিল। ভেবে দেখলে বোঝা যায়, যারা বাজস্রবার কাছ থেকে সেই অপদার্থ গরুগুলো নিয়েছিল, তারা যেমন নীরবে ওই ভণ্ডামি মেনে নিয়েছিল, ঠিক তেমনি আজকের সমাজও আমাদের বিভিন্ন ভুল আর আপোষগুলোর দিকে চোখ বন্ধ করে রাখে। নচিকেতার মতো সত্যের দাবি কেউ করে না। সমাজ বরং এই ভুলগুলোকে প্রশ্রয় দেয়, আর এভাবেই একটা গোটা প্রজন্ম ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগিয়ে যেতে থাকে। এবার আমরা আসব ৩ নম্বর অধ্যায়ে। এখানে আমরা দেখব কিভাবে আমরা লক্ষণ নিয়ে ব্যস্ত থাকি আর আসল রোগটাকে পুরোপুরি এড়িয়ে যাই। আমরা প্রায়ই আমাদের গভীর ব্যর্থতাগুলোকে খুব সাধারণ আর অগভীর কিছু সমাধান দিয়ে ঢাকার চেষ্টা করি। এই যেমন ধরুন, কেউ একজন টানা ৯ দিন খুব কড়া ডায়েট করার পর ১০ম দিনে গিয়ে বিশাল পরিমাণে চিট ডে পালন করে নিয়মের বাইরে গিয়ে খেল। এই চিট ডের অদ্ভুত লজিকটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে ওই ডায়েট করার লক্ষ্যটা কখনোই তার নিজের মন থেকে আসেনি। হয়তো অন্যের কথায় জেদ করে শুরু হয়েছিল, আর জেদ ফুরাতেই সেই পুরনো স্বরূপে ফেরা। এই আচরণটা ঠিক কেমন জানেন? এটা অনেকটা ডাক্তারের কাছে গিয়ে কাশির সিরাপ চাওয়ার মতো, অথচ ভেতরে যে ফুসফুস যক্ষমা বা টিবি রোগে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আমরা পুরোপুরি এড়িয়ে যাচ্ছি। কাশি তো একটা লক্ষণ মাত্র, আসল রোগ তো অনেক গভীরে। আমরাও ঠিক এভাবেই নিজেদের জীবনের গভীরতম সমস্যাগুলোর মুখোমুখি হতে ভয় পাই, আর তাই এরকম অগভীর সমাধান দিয়ে পালিয়ে বাড়াই। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? চলুন দেখে নিই আমাদের শেষ অধ্যায়, চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন শুরু। সত্যি বলতে দীর্ঘদিনের এই পুরনো অভ্যাসের দাসত্ব থেকে বেরিয়ে আসাটা কিন্তু অবিশ্বাস্য রকমের কঠিন একটা কাজ। কিন্তু যেমনটা ছোট্ট নচিকেতা প্রমাণ করেছিল, 1000 বছরের পচে যাওয়া সিস্টেমের ভেতর থেকেও একজন সত্যের সন্ধানী ঠিকই বেরিয়ে আসতে পারে। এর জন্য সবার আগে আমাদের এই বালতির গভীর ছিদ্রগুলোকে স্বীকার করতে হবে। বুঝতে হবে যে আমাদের চেতনা কখনো অতীতের কাছে বন্দী নয়, আর আজকেই আমাদের লুকিয়ে থাকা ভয়গুলোর সোজাসুজি মুখোমুখি হতে হবে। যখন শেষমেশ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ভয়ের চোখের দিকে সোজাসুজি তাকানো হয় আর প্রশ্ন করা হয় যে কেন আমরা প্রতিনিয়ত এই আত্মপ্রবঞ্চনা করে চলেছি, তখন তার উত্তরটা কিন্তু অত্যন্ত রূঢ় এবং স্পষ্ট হয়ে আমাদের সামনে ধরা দেয়। উত্তরটা হলো, এটা আমাদের নিজস্ব পছন্দ বা আমাদের নিজেদেরই মর্জি ছিল। হ্যাঁ, কেউ আমাদের বাধ্য করেনি। আর ঠিক যেই মুহূর্তে আমরা বুক ঠুকে স্বীকার করেনি যে এই ব্যর্থতাটা আমাদেরই তৈরি করা একটা চয়েস, ঠিক সেই মুহূর্তেই এই চক্র থেকে চিরকালের মতো মুক্ত হওয়ার ক্ষমতাটা আমাদের হাতে চলে আসে। একটা কথা পরিষ্কার বোঝা দরকার, সততা বা নিজের প্রতি সৎ থাকা কখনো কোনো ভাগ্যের ব্যাপার হতে পারে না। এটা একটা অত্যন্ত গভীর এবং সচেতন সিদ্ধান্ত। এটা হলো পুরনো অভ্যাসের ওই আরামদায়ক দাসত্বটাকে চিরতরে ত্যাগ করার একটা অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ। এখন ক্ষমতা পুরোপুরি আমাদের হাতে। আজ আমরা কি বেছে নেব? সেই পুরনো অভ্যাসের নোংরা দাসত্ব, নাকি একটা সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী জীবন? সিদ্ধান্ত আমাদেরই, কিন্তু এটা মনে রাখতে হবে, ঘড়ির কাঁটা কিন্তু একটুও থেমে নেই, টিকটিক করে এগিয়ে চলেছে, আর আমাদের হাতের সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে এই চূড়ান্ত এবং আপোষহীন চিন্তার খোরাকটি আমরা রেখে যেতে চাই। আজকের বেইমানি কালকের সততা দিয়ে কিছুতেই ঢাকা যায় না, তাই শুরুটা আজই হোক। আশা করি এই এক্সপ্লেনারটি আমাদের সবাইকে নতুন করে ভাবতে কিছুটা হলেও সাহায্য করবে।